হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আর আজকে হচ্ছে 26 মে, আর এখন বাজে 11:15। সকাল থেকে ক্যামেরা অন করিনি, তার কারণ এই ঝড় আসবে, তার জন্যে সকাল থেকে প্রচণ্ড অন্ধকার জানো, তার উপরে বৃষ্টি, তার উপরে ঝটকা হাওয়া, সব রকম চলছে। আর এই অন্ধকারের মধ্যে না সত্যি ভালো লাগছিল না জানো তো, মানে ক্যামেরা অন করব। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে ক্যামেরা অন করলে তোমাদের সবাইকে সামনে পেতাম, কিন্তু সেটা তো ভার্চুয়ালি, বাট ঠিক মানে লাগছিল না ভালো। এখন একটু পরিষ্কার মতো হয়েছে, তবে 3টের পর বলছে বিশাল ঝড় আসবে, জানি না কি হবে। আমার ব্যালকানিতে যে ওই ছোট নালিটা আছে না, একবার আমি দেখিয়েছিলাম যে আমার যে বাথরুম পরিষ্কার করে সে পরিষ্কার করে দিয়েছে। ওই গাছের পাতা ফাতা পড়ে তো জ্যাম হয়ে যায়, তো তারপরেও কি হচ্ছে বলো তো, পুরো পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরেও না, মানে যখন প্রচণ্ড ঝেপে বৃষ্টি হয় তখন ওর ভেতরে জল জমে বুড়বুড় বুড়বুড় করে ওপরে উঠে আর ঘরের মধ্যে চলে আসছে। তো আজকে তাই জন্য বলেছিলাম ওকে যে একটা ওই কঞ্চি টাইপের নিয়ে আসতে, নিয়ে এসে খুঁচিয়ে দেখতে। তো ও কঞ্চি নিয়েও এসেছে, খুঁচিয়ে দেখেওছে, কিচ্ছু নেই, মানে আমার সাইডটা পুরো ক্লিয়ার। এবার নিচ থেকে কোথাও জ্যাম হয়ে আছে কি না আছে সেটা তো আর ওর দেখা সম্ভব না। তো কঞ্চিটাও আমাকে দিয়েও গেল যে যদি সেরকম হয় আপনি একটু খুঁচিয়ে নেবেন। কিন্তু খুঁচিয়ে নিয়ে যা বুঝলাম যে কিছুই আমার তরফ থেকে করার নেই, কেননা পাতা টাতা কিচ্ছু নেই, সব ক্লিয়ার আছে। তাতেও কেন হচ্ছে কে জানে। যাই হোক, আজকে তো বিশাল বড় একটা ঝড় আসবে, এটাই তো পূর্বাভাস আছে, তোমরা সবাই জানো। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপেতেও সাবধান করছো যে তুমি একা থাকো, সাবধানে থাকো। হ্যাঁ দেখো, সাবধানে তো আছি, আমার দিক থেকে তো পুরোপুরি মানে এমনি বাড়িটা একদম কৌটোর মতো, সেদিকে কোনো প্রবলেম নেই। বাট ওই হয় না, বারান্দার দরজাটা মানে ঢপঢপ ঢপঢপ করে, প্লাস এগুলো সবই কাঁচের, সেগুলো একটু ঢপঢপ ঢপঢপ করে। আর তুমুল বৃষ্টি, তুমুল ঝড় হলে তখন না মানে কিরকম একটা লাগে। তার উপর আমার ম্যাগুটা প্রচণ্ড ভয় পায়, এত ভয় পায় ও আমাকে আঁকড়ায়, নয়তো টেবিলের তলায় লুকিয়ে পড়ে। মানে ওর ভয় দেখে আমিও মানে তখন মনে হয় হেল্পলেস, যে কি করব, কি করে ওকে সাপোর্ট দেবো। কিছু করার নেই, আমার সঙ্গে একমাত্র একজনই রয়েছে, সেটা হচ্ছে লোকনাথ বাবা। তো লোকনাথ বাবাকে সঙ্গে নিয়েই আমাকে অতিক্রম করতে হবে সময়টা, যদি সেরকম ঝড় আসে। জানি না, এবার পূর্বাভাস তো বলছে আসবে, এবার দেখা যাক কতদূর কি হয় না হয়। আর তোমরাও অবশ্যই খুব সাবধানে থেকো। জানি এই ভিডিওটা যখন পাবে তখন অলরেডি ঝড়ের ব্যাপারটা হয়তো অনেকটাই কেটে যাবে, আমাদের ওপর দিয়ে অনেকটাই পাস করে যাবে, তাই জন্যে এটা বলা হয়তো মানে ঠিক কি বলবো, টাইমলি ফ্যাশনে হলো না, বাট তাও বলছি যে তোমরাও সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকে কাজকর্ম সেরকম কিছুই নেই। আমি আজকে খিচুড়ি করেছি আর পুঁই শাক চচ্চড়ি করেছি, জানো তো, পুঁই শাক আনিয়েছিলাম, পুঁই শাকের চচ্চড়ি করেছি, রাঙালু, পটল, বেগুন, কুমড়ো, আলু সব কিছু দিয়ে, মাছের মাথা টাতা কিছু নেই, এমনি আর কি খুব ভালো করে কষিয়ে পুঁই শাক চচ্চড়ি করেছি। আর একটা ডিম ভাজা আছে, আর খিচুড়ি আছে। খিচুড়িটা আর চচ্চড়িটা এমন করেছি দুবেলাই আমার হয়ে যাবে একটু একটু। চচ্চড়ি অবশ্য থাকবেও, কালকেও আমার মনে হয় থাকবে, কেননা অত চচ্চড়ি তো আর একসঙ্গে খাওয়া যায় না। আর পুঁই শাক চচ্চড়ি যখন আমি করি তখন তোমরা খুব ভালো করেই জানো আমি একদম পুরোটা করি, মানে একদম এতখানি করে। তো আশা করছি কালকেও আমার খুব ভালোই চলে যাবে ওটা দিয়ে। আর আজকে তো খিচুড়ি দিয়ে খাবো, লাবড়া টাইপের করেছি আর কি। তো এই আর কি, তো দেখানোর মতো সেরকম কিছু ছিল না। আর দেখানোর মতো থেকেও হচ্ছে আমার এত অন্ধকার মতো ছিল না যে ভালো লাগছিল না। গুড্ডির সঙ্গে অনেকক্ষণ হোয়াটসঅ্যাপে ছিলাম, তারপরে ও ঘুমোতে চলে গেল, আর আমি মানে ঠিক মেন্টালি আজকে ওকেই ছিলাম না যে ব্লগ শ্যুট করব। তবে মাথায় অবশ্যই আছে তোমাদের কথা, এবং জানি আমি চান টান করে এসে বসবো। তো চান টান করে মানে করতে যাওয়ার আগে থেকেই দেখছি একটু একটু আকাশটা পরিষ্কার হয়েছে। এবার জানি না, যে কোনো জিনিস খুব খারাপ হওয়ার আগে না একটুখানি ভালো হয়, জানো তো, এটা আমি দেখে এসেছি। সেরকমই কি না সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক না কেন, ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি। ম্যাগু আমার পায়ের কাছে বসে আছে, অলরেডি ভয়ে কাত। আর ওর জন্যে জানলাপত্রও কিছু খুলতে পারছি না, কেননা দমকা হওয়া আসছে, তো ও আরও ভয় পেয়ে যাচ্ছে। তো আজকেও একটা ভীষণ ভালো গল্প তোমাদের জন্য রেখেছিলাম, সেই গল্পটা আজকে তোমাদের পড়ে শোনাবো। আশা করব তোমাদের আজকের গল্পটাও খুব ভালো লাগবে, এটাও একটা বাস্তব গল্প। আর তো চলো দেরি না করে এই গল্পটাই তোমাদের আজকে শোনাই। তো গল্পটা পড়ছি, গল্পটা কিন্তু বেশি বড় নয়, ছোট। সিঁদুরটা দিয়েছো তুমি, বাস এইখানেই সব লেনদেন, কেনা বেচা, দেওয়া নেওয়া শেষ, তাই তো?
আর তারপর থেকেই সব দিতে হয় আমাকে। কি কি দিয়েছি আমি, এই প্রশ্নটা আমাকে করার আগে একবার নিজেকে জিজ্ঞেস করো তো। প্রথম যেদিন এলাম তোমার ঘরে, সেদিন তুমি আমায় বললে নতুন ঘর, নতুন সব, নতুন করে শুরু। হ্যাঁ, তারপর থেকেই প্রতিটা দিন নতুন, প্রতিটা সকাল নতুন, প্রতিটা রাত নতুন, প্রতিটা বিছানার পাতা চাদর নতুন, তোমার হাতের আদর নতুন। কিন্তু পুরনো প্রিয় জিনিসগুলো ছেড়ে এসেছি যে আমি। জানতে চাওনি তো কোনোদিন যে কি কি ছেড়ে এলাম আমি? আমি বলি কি কি ছেড়ে এলাম? 25টা বছর ছেড়ে এলাম, যার 12টা শৈশব আর বাকিটা বুঝতে বুঝতেই বড় হওয়া যে তোর ওপর অধিকার কেউ অর্জন করে নেবে, এটা শুনেছি। আর ছেড়েছি বাবার যত্ন, মায়ের আদর, ভাইয়ের সাথে খুনসুটি, বিকেলের লাফালাফি, সন্ধ্যায় এক থালা মাখা মুড়ি, শীতের রাতের বৃষ্টি, বাসে করে বন্ধুদের সঙ্গে হৈ হৈ করতে করতে ইউনিভার্সিটি থেকে ফেরা, আরও কত কি। না না, যা ছেড়েছি তা আর ফেরে না। হারানো বিকেল আর ফেরে না, নারীর কৈশোর ফেরে না, কুমারীর কৌতূহল ফেরে না, বসন্তের শিহরণ ফেরে না। শুধু ফিরে ফিরে আসে তোলপাড় করা হৃদয়ের ফিরে আসার ডাক। এগুলো সব ছেড়ে আমায় নতুন করে শুরু করতে হলো। কত সহজেই তুমি বলেছিলে, কিন্তু বোঝনি নতুন করে শুরু করা কতটা কঠিন ছিল আমার। নিজের কিছু আছে এখন আর বুঝতেই পারি না। আগে সবই আমার নিজের ছিল, মায়ের গহনা আমার ছিল, বাবার উপহার ভাইয়ের সাথে ভাগাভাগি করে নিলেও তবুও তো আমার নিজের ছিল। ব্যস্ত তাতেও মায়ের রান্না, তাও তো আমার নিজের ছিল। আর এখন তুমি বললে সব নিজের করে নাও। বেশ, নিজের করেই না হয় নিলাম। তোমার মাকে মা বলে নিজের করে নিলাম, তোমার ঘরকে আমি আপন বলে নিজের করে নিলাম, তোমার নামের পদবীখানা নিজের করে নিলাম, রাত দুপুরের সব তোমার আবদারকে নিজের করে নিলাম, তোমার ছেলের সব বায়না নিজের করে নিলাম, সবাইকে খাইয়ে সব শেষে পড়ে থাকা খাওয়ার খেতে বসলাম, সেটাও নিজের ভেবে। কাক ভরে জেগে ওঠা নিজের করে নিলাম। মায়ের কাছে গেলে জানো, মা এখনো বলে, কিরে দুমুঠো ভাত খাইয়ে দেব, চুলটা তোর বেঁধে দিয়ে আয় না, আজ একটু বেশি করে ঘুমো না, ওই বাড়িতে না হয় তাড়াতাড়ি উঠিস। ভাবি, ওই বাড়িটা সত্যি কি আমার মা? ওখানে আমি কারুর স্ত্রী, কারুর মা, কিন্তু কারুর মেয়ে তো নয় মা। এখানে মা আমি তোমার মেয়ে, ঠিক যেমন ছিলাম আগে। তাই এখনো যখন এ বাড়িতে ফিরি মনে হয় মা এটাই আমার বাড়ি আর ওটা না শ্বশুর বাড়ি। কেমন লাগলো তোমাদের? এটুকুই গল্প ছিল আজকে, খুব ছোটর ওপর, কিন্তু আমার না ভীষণ ভালো লাগলো। ভীষণ বাস্তব বলে মনে হলো যে একটা মেয়ে যখন বিয়ের পরে, সে লাভ ম্যারেজ হোক, অ্যারেঞ্জ ম্যারেজ হোক, হোয়াট এভার, যখন সে তার শ্বশুর বাড়ি দরজাটায় পা রাখে, সত্যি তাকে অনেক কিছুকে আপন করে নিতে বলা হয়, কিন্তু এতই কি সহজ সব কিছুকে ফুটকারে এক নিমেষে আপন করে নিতে? তাতেও কিন্তু মেয়েরা সেই আপন করে নেওয়াতে জানি না কেন ইনবর্ন পারদর্শী হয়। যদিও ওই দিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে আপন করে নেওয়া হয় না। অনেকের বাড়িতে হয়, অনেকের হয় না। তারপরেও তাকে কিন্তু মানসিকভাবে যুদ্ধ চালাতে হয় সেই জিনিসটাকে আপন করে নেবার জন্যে। কারণ সে যদি আপন করে না নেয় তাহলেই কিন্তু ধুমধুমার পড়ে যাবে। তারা তাকে আপন করে নিল কি না সেটা কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর নয়, সেটা নিয়ে কেউ কিন্তু মাথাও ঘামায় না। কিন্তু যে মেয়েটি আসছে তার ওপর কিন্তু আশা রাখা হয় সব দিক থেকে যে সে সব কিছুকে আপন করে নেবে হাসি মুখে। তো এটা আমার পড়ে ভীষণ বাস্তব মনে হলো এবং আমার কাছে জিনিসটা খুব মনে দাগ কাটলো। তাই জন্যেই আমি ভাবলাম যে আমার পরিবারের সবার সঙ্গে এটাকে শেয়ার করি।
অনেকে এটা মানবে, অনেকে জানি এটা কন্ট্রাডিক্ট করবে। দেখো, হ্যাঁ না দুটোই তো আছে। মানে ভক্তি কখনো সেম সবার হয় না। একটা ঘরে 5 জন লোক থাকলে 5 জনের 5 রকম ভক্তি হবে, এটাই কিন্তু রিয়েলিটি এবং এটাই আশা করা যায়। তো সেটা নিয়ে আমি চিন্তা করছি না, বাট তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো। আমার তো ভীষণই বাস্তব মনে হয়েছে এবং ভীষণই একটা মানে রিয়েল যেন মনে হলো। যে কোনো ঘরে ঢুকে আমি এই পিকচারটা একদম সত্যি আকারে হচ্ছে সেটা দেখতে পেলাম এই গল্পটা পড়তে পড়তে। তো যাই হোক, এখন আমি একটু বসি, ফ্যাব্রিকের কাজ টাজ করি। ব্লগ তো শুরু করেই দিয়েছি, সে গল্প দিয়েই হোক আর যাই দিয়েই হোক। তো এটা কন্টিনিউ করব, একদমই ভেবো না যে এক্ষুনি এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা কন্টিনিউ করব। তবে এখন দেখি কটা বাজে, ও বাবা 11:25 বাজে। তাহলে ম্যাগিকে আগে খাইয়ে তারপরে একেবারে ফ্যাব্রিকের কাজে বসবো। আর আমার তো চান টান হয়ে গেছে, বুঝতেই পারছো। একটু চুলে কালার করার দরকার পড়েছে, জানো তো, একটু কালার করতে হবে, অনেক দিন কালার করিনি। তো এই আর কি, চলো এখন ম্যাগিটাকে খাইয়ে দিই আর ম্যাগিকে তোমাদের দেখাইও, তোমাদের তো দেখাও হয়নি। আর তারপরে একটু ফ্যাব্রিকের কাজ করব, তারপরে অবশ্যই আসছি আর দেখি ঝড়ের কি ব্যাপার, কত জোরে ঝড় আসে সেটা দেখি। তবে আসবে যখন বারবার বলছে, তবে এটাও বলছে কিন্তু যে জানি না কতদূর কি সত্যি। মানে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছি, যে কেউ বলছে এটা নাকি বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, মায়ানমারের দিকে চলে যাচ্ছে, কেউ বলছে কলকাতার উপর ঝাঁপিয়ে পড়বে, কেউ বলছে সুন্দরবনের ওপর ঝাঁপিয়ে পড়বে, তার সাইড এফেক্ট কলকাতা পাবে। তো জানি না কোনটা রিয়েল কোনটা কি, যখন হবে যেটুকু হবে সেটা মানে দেখে বুঝতে পারবো যে এইটা আমাদের হলো। তো চলো এখন উঠে ম্যাগুটাকে খাইয়ে তারপর ম্যাগু আমার পায়ের কাছেই শুয়ে আছে। ও এইসব ওয়েদারে না ঠিক কমফোর্টেবল ফিল করে না। তো করে তারপরে আবার পরে ফ্যাব্রিক করে তারপর অবশ্যই আসবো তোমাদের কাছে। আর আমার খাওয়ার মেনুটা তো নিশ্চয়ই দেখাবো, লাঞ্চ মেনুটা। খিচুড়ি থাকবে, ডিম ভাজা থাকবে, আর থাকবে পুঁই শাকের গড়গড়ে চচ্চড়ি। তো চলো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটু পরে। এই যে ম্যাগিকে খাওয়াতে বসে গেছি। মহিলা এই টেবিল ক্লথের তলায় যে কেন বসে আমি তো বুঝতে পারি না, লুকিয়ে লুকিয়ে খায়। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, এখন জল খাচ্ছে। আমার একটা বিরাট বড় কাজ শেষ হয়ে গেল। ম্যাগির খাওয়া হয়ে গেছে আর আমি এখন একটু ফ্যাব্রিকের কাজ করব। এক এক সময় একটা দমকা হাওয়া আসছে জানো তো, তারপরে আবার একটু ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এখন তোমাদের একটু বাইরেটা দেখাই। এখন একটু বলতে গেলে কানার ওপর ঝাপসা, তবে খুব একটা সুবিধের নয়, কিন্তু এক এক সময় মানে ভালোই হাওয়া, ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই যে বাইরেটা দেখাচ্ছি, দেখো, দেখেই কিন্তু একটু ডিপ্রেশন টাইপের লাগছে, তাই না? মানে একটা সাইক্লনিক ওয়েদার যাকে বলে, খুব সুবিধের কিন্তু নয়। আর আকাশে তো মেঘে ভর্তি, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, আর ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এই সব মিলিয়ে মিশিয়ে চলছে আর কি। কিন্তু আসল সেই রেমেল না রুমেল সে যে কখন আসবে সেটাই দেখার অপেক্ষা। তো দেখলে বাইরের অবস্থা মোটামুটি খুব সুবিধের নয়। 3টের পর কি হবে কে জানে। যাই হোক, চলো, চিন্তা করে আর কি হবে, যা হবে সে তো ফেস করতেই হবে, তাই না? তো এখন বসি একটু ফ্যাব্রিকের কাজ নিয়ে। ফ্যাব্রিকের কাজটা আমার অনেকটা সময়টাকে হু করে পাস করিয়ে দেয়, জানো তো। তো সেটাই করি, তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়েই খাবো। তো চলো এখন একটু বসি। আর এই যে মহিলা একটা গাজরের পিস দিয়েছিলাম কালকে, জানো, সেটা খাইনি, সেটা এখন খাচ্ছি। মানে পুরো পর্যাপ্ত খাওয়া হয়ে গেছে, কিন্তু মাংস ভাত মাছ সেদ্ধ সব হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে। এখন এই যে মুখ শুদ্ধি হয় না আমাদের, আমরা একটু হজমি বা একটুখানি ওই জোয়ান বা মৌরি এরম টাইপের খাই, ও সেটা গাজর খাচ্ছে। কি বলবো বলো, এই দেখো এখন আবার জল খাচ্ছে। গাজরটা খেয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছে জল খেয়ে, দেখেছো? চলো, 1:15 মতো হয়ে গেছে, আমি ফ্যাব্রিকের কাজ সব তুলে গুটিয়ে নিয়েছি। এখন এবার লাঞ্চ করব। আকাশের অবস্থাটা ক্রমশ খারাপ হয়ে আসছে, জানি না আর কতটা খারাপ হবে। এই রুমের দরজাটা বন্ধ করে দিই। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, জানো, ঝেঁকে। ওরে বাবা, দেখো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই।
এটা আমি বেডরুমে চলে এসেছি, বেডরুম থেকে দেখাচ্ছি। দেখেছো, আগে যেটা দেখিয়েছিলাম তার থেকে এখন কিন্তু অবস্থাটা আর একটু খারাপ, তাই না? কীরকম যেন একটা হয়ে আছে, চাপ মতো। দেখেছো, এইরকম যদি বৃষ্টির ওপর থাকে তাহলেও ঠিক আছে, মানে ম্যানেজেবল। তাড়াতাড়ি জানলাটা কেন বন্ধ করে দিলাম জানো তো? একটা বড় মাছি এসেছে এইখানে, ঢুকবার তাল করছি, এবার ঢুকে পড়লে না খুব মুশকিল, ওই জন্য তাড়াতাড়ি আমি শাটারটা টেনে দিলাম। এইরকম বৃষ্টির ওপর দিয়ে যাক, ঠিক আছে। এই ঝোড়ো হাওয়াটা না একদম পোষায় না। একেবারেই যে বইছে না তা না, একটু একটু বইছে, বাট মানে সেরকম কিছু না, মানে আতঙ্ক পাওয়ার কিছু নেই। আমি এদিক থেকে নিম গাছটা দেখাই, তাহলে তোমরা হাওয়ার যে স্পিডটা সেটা বুঝতে পারবে। এই দেখো, বারান্দায় বেরোয়নি, বাট বারান্দার দরজাটা খুলে মুখে দাঁড়িয়ে আছি, কেননা ম্যাগিটা খুবই ভয় পায়, তো এই জন্য এই হাওয়াটা আমি আর মানে বেশি দরজা খুলছি না। বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে, তাই না? দেখো, আর এই যে আমার নালিটা দেখছো, এটা কিন্তু একদম পরিষ্কার, কোনো পাতা টাতা কিচ্ছু নেই, তাতেও জল ভরে ঘরে চলে আসছে। কি আর করা যাবে। এই যে র্যাকটাকে দেখো, ঘরের ভেতরে দিয়েছি আজকে, এটাকে আর বাইরে দিইনি। হাওয়ার গতিটা আছে জানো তো, বাড়ছে। আমি পেছনে র্যাকটা ঠিক করে দিলাম, দিয়ে পর্দাটা ফেলে দিলাম। যাই হোক, আমি খেয়ে নিই, আর কি করা যাবে বলো, একা তো থাকতেই হবে। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘরে চলে আসি আর কি। অন্ধকার হয়ে যাচ্ছে ঘরদোরগুলো, দেখেছো? চলো রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে নিচ্ছি আবার। এই যে আমি খেতে বসেছি, আর আমার পা ঘেঁষে ম্যাগি বসে আছে, দেখেছো? আর এই আমার লাঞ্চও তোমাদের দেখিয়ে দিলাম। এই খিচুড়ি, এই ডিমের একটা ভাজা, মানে ওই সানি সাইড আপটা ভেঙে গেছে। 1:25 বেজে গেছে, আর আমি বসে পড়েছি খাবার নিয়ে। তোমাদের মেনু দেখিয়ে দিয়েছি। খিচুড়ি আছে, পুঁই শাক চচ্চড়ি, আর ডিমের সানি সাইড আপ করতে গিয়ে ফেটে গেছে। যাকে নিজের একার জন্যে যে এরকমভাবে কষিয়ে একটা পুঁই শাক চচ্চড়ি করবো, এটা সত্যি মানে কালকেও এটা প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো জানো তো। তো আসলে সেদিনে বিদিশা নিজের বাড়িতে পুঁই শাক চচ্চড়ি করেছিল, আর আমায় সেটা গল্প করেছে, তো সেই থেকে ইচ্ছে হচ্ছিল খাওয়ার, কেননা আমি তো পুঁই শাক খেতে ভীষণই ভালোবাসি, আর অনেক দিন হয়নি, অনেক দিন। তাই জন্যে ভাবলাম যে রাত্রির বেলা বাচ্চুদাকে বলেছি যে একটু বাজার থেকে পুঁই শাক এনে দেবেন, বলে হ্যাঁ আমি এনে দেবো। তো সেই ওই পুঁই শাক এনে দিয়েছে, আর পটল এনে দিয়েছে, বাকি যা সরঞ্জাম সব কিছুই ছিল। তো একবার বড় করে দিয়েছি। এখন যা পরিমাণ আছে আজকে রাত্রিরে হয়ে যাবে, কালকেও মনে হয় দুবেলা হয়ে যাবে। ভীষণ প্রিয় আমার। মাছের মাথাটা তো আর বলিনি, দূর, অত আর পাচ্ছি না। এইরকম ভাবেই যদি চালিয়ে দেয় মানে ওয়েদারটা, তাহলে বেটার হয়। কি আর হবে বলো, যখন মানে প্রাকৃতিক দুর্যোগ হোক আর যাই হোক না কেন, আমাকে একাই ম্যানেজ করতে হবে। তোমরা অনেকে মানে বেশ কয়েকজন বলছো যে আমরা কালকে ওয়েট করেছিলাম, তুমি কেন ভিডিও দিলে না। আমার হোয়াটসঅ্যাপে লিখেছো যে কেন তোমার কালকে ভিডিও এলো না, আমরা ওয়েট করে আছি, তুমি কেন ভিডিও দিলে না। স্যাটারডে আমার তো ভিডিও যায় না, জানি না তোমরা নতুনরা বলছো নাকি, কেননা পুরনো আমার যারা রয়েছো তারা কিন্তু সকলেই জানো যে শনিবারে আমার কোনো ভিডিও আপলোড হয় না, শনিবারটা আমি ছুটি নিই, এবং এটা অনেক দিন ধরেই আমার কিন্তু এই নিয়মেই চলছে। মেবি তোমরা হয়তো নতুন যারা, তারা মানে কনফিউজ হয়ে গেছো যে রোজ ভিডিও আসছে, হঠাৎ শনিবারে ভিডিও এলো না। তবে এটা আবারও বলে দিচ্ছি, শনিবার কিন্তু আমার কোনো ভিডিও যায় না। উইকের একটা দিনই আমার ছুটি, এবং সেটা হচ্ছে স্যাটারডে, সেদিনে কোনো ভিডিও আপলোড হয় না। যাকে চলো এই খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করে দিই। আর তো দেখানোর মতো কিছু নেই, আর বিশেষ করে বেডরুমেতে ক্রমশ অন্ধকার হয়ে আসছে। তো
তো গিয়ে শুয়ে পড়বো। আর এখন আমি ঠিক এসিটাও চালাতে চাই না, কেননা এরকম প্রাকৃতিক দুর্যোগে কখন কি ঝড় ওঠে বা কখন কি বিদ্যুৎ চমকায়, আর আমার এসিটা যদি খারাপ হয়ে যায়, আর এই সময় এসি চালানোটা ঠিকও নয়, তাই জন্য পাখা চালিয়েই শোবো। আর কি করব, আমি আর ম্যাগু আমার পায়ের কাছে শুয়ে আছে, তোমাদের তো দেখালাম। ও আমাকে ঘেঁষে ঘেঁষেই থাকে, ও ভীষণ ভয় পায় এই ঝড় বৃষ্টিতে। তো যাকগে, চলো, আবার একই কথা বারবার বলছি, সেটা আবার অনেকে হয়তো পয়েন্ট করবে। আর গল্পটা যেটা বললাম সেটা নিয়েও তোমরা মানে অন্যরকম কিছু মিন করো না, কেননা আমি যেটা বললাম যে মানে আপন করে যে বাড়িতে মেয়েটা যাচ্ছে তারা নেয় কি না সেটাই দেখবার। আবার অনেক সময় এটাও সত্যি যে মেয়েটি যাচ্ছে সে নিজেও কিন্তু খুব একটা সুবিধের হয় না, বাড়িটা হয়তো আপন করে নেওয়ার চেষ্টা করে, বাট সে নিজে পুরোপুরি একেবারে কবজা করে নিতে চায়, এরকম মেয়েরাও আছে। সব সময় যে আমি বাড়ির দোষ দেবো সেটাও না, মেয়েদেরও দোষ আছে, তো দুপক্ষই আছে। তো ওই জন্যই আমি এই কথাটা বলবার একটাই কারণ, যে অনেকে আবার আছে জানি হা হা করে উঠবে যে মেয়েদেরও দোষ আছে, অমুক আছে, তাই জন্যই বললাম যে আমি এটা কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না বা আমি কোনো তক্ক বিতক্কই যাচ্ছি না। গল্পটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দ্যাটস ইট। আর আমার মতামতটা জানিয়েছি, আমার মতামতটা অনেকের সঙ্গে নাও মিলতে পারে, এরকম তো কোনো কথা নেই যে আমি যা বলবো সেটা সবার সঙ্গেই মিলতে হবে, তাই বলে আমি তো আমার বক্তব্যটাকেও তো পাল্টে দেবো না। আমার যেটা মানে চিন্তাধারা বা আমার যেটা বক্তি সেটা আমি আমারটা পেশ করলাম, তোমাদের আলাদা হতেই পারে। তো চলো, আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।